সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বন্দি বিনিময় চুক্তির আলোকে শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা। বিএনপিও শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। দলটির মহাসচিব বলেছেন, শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড হয়েছে, গণহত্যা হয়েছে, জাতিসংঘের রিপোর্টে যা প্রমাণিত হয়ে গেছে। এদিকে নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে বিএনপি জামায়াতের তরফ থেকে। সম্পূর্ণ সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় জামাত, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে স্থানীয় নির্বাচন চাওয়া দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা ছাড়া কিছুই নয়। যত দ্রুত জাতীয় নির্বাচন হবে ততই রাজনীতি সহজ হবে, দেশে স্থিতিশীলতা ফিরবে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয়, শেখ হাসিনাকে ফেরাতে চাপ কি বাড়বে, আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আবু আলম, মোহাম্মদ শহীদ খান সাবেক সচিব, রাজনৈতিক বিশ্লেষক, এবং গোলাম মাওলা রনি সাবেক সংসদ সদস্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই চার্টার বাস্তবায়নের পর ডিসেম্বরেই হতে পারে জাতীয় নির্বাচন। দুবাইয়ে প্রধান উপদেষ্টা বললেন, ভুয়া ভোট দিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিগত সরকার। আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত, সংস্কার ছাড়া সংসদ ভোটে না। নির্বাচন বিলম্বে দেশকে ভঙ্গুর করার পরিকল্পনা দেখছে বিএনপি, আনুপাতিক ভোটের প্রস্তাব নাকচ। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরাতে ভারতে নথি পাঠিয়েছে সরকার। জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘর প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল আখ্যা প্রসিকিউশনের। 15 বছরের সব গুম খুনের বিচার দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। বিলুপ্তি চান র্যাবের। বিশ্ববাসী আয়নাঘর দেখলেও নির্লজ্জের মতো অস্বীকার করছে ফ্যাসিবাদী শক্তি, বললেন উপদেষ্টা আসিফ। এবং হাজার কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ। সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও পরিবারের বিরুদ্ধে দুদকের 4 মামলা, মিলেছে অবৈধ সম্পদের তথ্য। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি, শেখ হাসিনাকে ফেরাতে চাপ কি বাড়বে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আলোকে বাংলাদেশে ফেরাতে দিল্লিতে কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়েই আমরা আলোচনা করব। এছাড়া সমসাময়িক রাজনীতির নানা বিষয়গুলো আলোচনায় উঠে আসবে বলে আমরা আশা করছি। আবু আলম, মোহাম্মদ শহীদ খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। এই যে এর আগে শেখ হাসিনাকে ফেরাতে চিঠি দেওয়া হয়েছিল, আজকে আবার নতুন করে যেটি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বন্দি বিনিময় চুক্তির আলোকে আরও বেশ কিছু কাগজপত্র পাঠানো হয়েছে, এবং এই যে কাগজপত্র পাঠানো হয়েছে এর ফলে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ওপর একটু চাপ পড়বে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি চাপ তৈরি হবে কিনা? সরকার ভাবছে কিনা যে চাপ তৈরি হবে, সরকার ভাবতে পারে এরকম, এবং অনেক কাগজপত্র আমরা পাঠাতেও পারি। বন্দি প্রত্যর্পণ চুক্তি যেটা আছে সেটা তো একটা বিস্তারিত চুক্তি, মানে বড় ধরনের যে চুক্তি, অনেকগুলো ধারা উপধারা অনেক কিছু আছে, এবং সেখানে অনেক ছোট ছোট জায়গা আছে, অনেক ক্লোজেস আছে, তার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। এবং সেই ব্যাখ্যার আলোকে ভারতের কাছে যখন আমরা একজনকে চাইলে চাওয়া মাত্রই দিয়ে দিবে, এরকমটা হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ, খুবই ক্ষীণ। এবং শেখ হাসিনাকে যখন ভারতে উনি গেলেন, ওনাকে যে ভারতে রাখা বা ভারতে আশ্রয় দেওয়া, সেটা তো একটা ফর্মালিটিস হয়েছিল। এবং উনি তো আমাদের দেশ থেকে হেলিকপ্টার যোগে গেলেন কোথাও এক জায়গায়, এবং সেখান থেকে একটা বিমান বাহিনীর যে বাহন, সেই বাহনে করে তাকে দিল্লির কাছাকাছি কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়া হলো। এটা তো আমরা সবাই জানি। সুতরাং ভারতের কেউ এসে তো তাকে এয়ারলিফট করে নিয়ে যায়নি, বা ভারতের সেনাবাহিনী আসেনি, ভারতের কোনো ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এসে তাকে নিয়ে যায়নি। আমাদের দেশ থেকে আমরাই তখনকার পরিস্থিতির বিবেচনায় এরকম একটা সিদ্ধান্ত নিয়েছি। এবং ভারতে যেটা হয়েছে সেটা হলো, ভারতের সমস্ত রাজনৈতিক দল একসাথে বসে, যে রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে আমরা খুব বেশি আলোচনা করি না, এখনও করছি, এবং আমরা চাই রাজনৈতিক ঐক্যমত্য হোক। সেই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে শেখ হাসিনাকে ভারতে স্থান দেওয়া হয়েছে বা আশ্রয় দেওয়া হয়েছে, যেটাই বলেন। উনি ভারতে আছেন, সেটার ইয়েটা কি, লিগালিটিটা কি, যে সব রাজনৈতিক দল একসাথে চিন্তা করে তাকে দিয়েছে। সুতরাং আমরা একটা চিঠি দিব, আমরা তারপরে আবার রেড অ্যালার্ট টাইপের একটা কিছু বলতে শুনেছি। তো তারপরে এখন আপনি একটা নথি পাঠালেন, তো এটার কারণে যে খুব একটা চাপ হয়ে যাবে এবং ভারত ওনাকে ফেরত দিয়ে দিবে, এরকম ভাবার কোনো কারণ আমি দেখছি না এখনো।
জি, গোলাম মামলা রনি, এই যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দেয়া না দেয়া, এটা কি শুধু কি আইনের উপরেই নির্ভরশীল, যেটি আবু আলম শহীদ খান বলছিলেন যে চাওয়া মাত্রই ভারত দিয়ে দেবে, এই সম্ভাবনাটা আসলেই ক্ষীণ? সরকারকে খুশি করার জন্য যদি আমার বক্তব্য হয়, তাহলে বলবো যে অবশ্যই ভারত দিতে বাধ্য, এবং ইনকলাব জিন্দাবাদ। যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয়, হুম। খুব অচিরেই আমরা সীমান্ত পাড়ি দিয়ে দিল্লি দখল করে ফেলবো, এবং দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব, কেয়ামত পর্যন্ত এই দেশের মানুষ বুঝবে ফ্যাসিবাদ কাকে বলে এবং কত প্রকার এবং কী কী। এটা হলো খুশি করার জন্য। আর আপনি যদি রিয়ালিটি চিন্তা করেন, তাহলে দেখুন যে এই পৃথিবী কিভাবে চলছে। আমরা পৃথিবীর বাইরে কোনো ভৌগোলিক বাস্তবতা বিবর্জিত দেশ নই। গ্রামে জমিদারের বাড়ির পাশে যে দরিদ্র মানুষটি বসবাস করে, তার স্বাধীনতা নিয়ে কিছুই বলার থাকে না। আজকের এই সভ্যতার যুগে, যেখানে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি একটা সাগরের নাম পরিবর্তন করে দিলেন, যেটার নাম ছিল মেক্সিকো উপসাগর। কানাডার মতো ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি এবং রিচেস্ট কান্ট্রি, এবং ক্ষেত্র বিশেষে আমেরিকার চেয়ে যাদের পার ক্যাপিটা ইনকাম, তিনি বললেন যে কানাডাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলব। এবং কানাডার মতো এক্স প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি বললেন যে এটা যদি হয় ভালোই, ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন। এটার বাস্তবতাটা হলো যে আপনি কখনো অসম যুদ্ধ করতে পারেন না। রিয়ালিটি ইজ দ্যাট। যেখানে 200 বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি, যেখানে মোর দ্যান 300 ইয়ার্স আমেরিকা ব্রিটেনের আন্ডারে ছিল, তাদের কাছে স্বাধীনতা পেয়েছে, এখন সেই ব্রিটেনের সবাই আমেরিকার কথা মতো উঠে বসে। এটা হলো রিয়ালিটি। এখন ভারতের যে বর্তমান অবস্থা, ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, মিলিটারি পাওয়ার, 5th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আমাদের চারিপাশ দিয়ে তাদের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করুন, আমাদের ভিসা বন্ধ রেখেছে, আমরা চিকিৎসা নিতে সেখানে যেতে পারছি না, একটা পতাকা বৈঠক করব সেই রকম মুরদ আমাদের নেই। দ্যাটস আ রিয়ালিটি। আমরা এখানে খুব ভাইব তৈরি করছি, ফাটাই ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, কিন্তু বাস্তবতা হলো সীমান্তে গিয়ে দেখেন সেখানকার ভারতীয় কৃষকরা ওয়াল তুলে দিচ্ছে, কাঁটাতারে বেড়া দিচ্ছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএসএফের যারা লোকজন রয়েছে তারা হিন্দিতে নির্দেশ দিচ্ছে, আর আমরা এখানে বসে শুধু চেয়ে চেয়ে দেখছি। তো সেখানে আমি কাগজপত্র পাঠালাম, রেড অ্যালার্ট পাঠালাম। এটা মূলত শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনে যে চাপ সৃষ্টি হবে ভারতের, তার চাইতে এটা রিভার্স বুমেরাং হয়ে যাবে, সরকারের প্রতি চাপ বৃদ্ধি পাবে। এর কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যদি কাউকে সঙ্গে ধোঁকাবাজি করেন, ঠকান, কাউকে বড় কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখান, বেলুন দেখান, ওটার ভার বহন করতে করতে যান চলে যায়। এই সরকার প্রথমে এসে দেখালো যে আমরা খুব বীর, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে ভিসা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমরা খুব বীর, আমরা ভারত থেকে কোনো কিছু আনবো না, আমরা চীনে এখন গিয়ে সেখানে চিকিৎসা করাবো, পাকিস্তানের সঙ্গে সরাসরি আমরা সেই বিমান যোগাযোগ চালু করবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্ন। এখন এই প্রতিটি স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে কিন্তু পরিণত হয়েছে। আমরা বিকল্প, ভারতের বিকল্প একটা জিনিসও ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে মেডিকেল যে ট্যুরিজম, কোনোটাতে আমরা করতে পারিনি। তো না করতে পারার কারণে যারা ভুক্তভোগী, মানে যারা এই মেডিকেল ট্রিটমেন্ট, যেমন একজন লোক বলতেছিলেন যে খুব বিখ্যাত লোক, সরকারি সমর্থক, সে বলছে যে আমি কথা বলি কী করে, আমি বাংলাদেশে আমার এই চোখটা নষ্ট হয়ে গেছে অনেক আগে, এখন অনেক জায়গাতে আমি গিয়েছি, পরে ভারতের একটা হাসপাতাল এটা অ্যাসার্টেন করতে পেরেছে, এবং সেখানে গিয়ে 3 বছর পর পর আমাকে এটা চেক করে আসতে হয়, এখন আমার ডিউরেশন হয়ে গেছে, আমি যেতে পারছি না। এখন সেই লোক তো কোনো অবস্থাতেই হবে না। এখন যে আশ্বাসগুলো আপনি দিচ্ছেন জনগণকে এবং বলছেন, জনগণ কিন্তু সেটা আপনাকে বিশ্বাস করছে, এটা বিরাট অংশ। এখন এই সরকারের পেছনে তো একটা বিশাল জনসমর্থন আছে, বিশেষ করে তরুণদের একটা জনসমর্থন আছে, তারা খুব ইনোসেন্ট। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে তার 86 বছর বয়স, সারা বিশ্ব নন্দিত একজন বিখ্যাত মানুষ, তার সঙ্গে সঙ্গে যারা পররাষ্ট্র সচিব আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, সবাইকে তারা বিশ্বাস করছে যে না, শেখ হাসিনাকে নিয়ে আসা হবে, যেদিন নিয়ে আসা হবে সেই দিন আমরা এয়ারপোর্টে অন্ততপক্ষে 10 লক্ষ লোক তার বিরুদ্ধে অ্যাঙ্গার প্রকাশ করব, যেভাবে আমরা 32 নম্বরে ভেঙে চুরমার করে দিয়েছি, ওই দিন আমরা দেখাই দেব যে 15 বছর তুমি আমাদেরকে কী করেছো। এই যে স্বপ্ন তারা দেখছে, যখন দেখা গেল 6 মাস পরে, 1 বছর পরে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, তখন আলটিমেটলি এটা উল্টো তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হবে। এখানে বাস্তবতা হলো যে রাজনীতি
অভ্যন্তরীণ আমাদের রাজনীতি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের রাজনীতি একরকম, রাষ্ট্র ক্ষমতা চালানো অন্যরকম, আলাদা জিনিস। আবার রাষ্ট্র ক্ষমতা দেশের মধ্যে চালানো একরকম, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা অন্যরকম। আবার গ্লোবালি এখন আপনি ভারতের প্রতি চাপ প্রয়োগ করার মতো ক্ষমতা আমেরিকারও নেই। যেখানে জো বাইডেন সরকারের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক ছিল, এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। তো সেই সম্পর্ক যখন দা কুমড়ার সম্পর্ক, তখন তারা আমেরিকান প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া থেকে দিদারসে তেল আমদানি করেছে, কিচ্ছু করতে পারেনি। অথচ আমরা এই বাংলাদেশে রাশিয়ার একটা জাহাজ এই আমাদের পরমাণু নিয়ে আসছে বাংলাদেশে, আমরা ভিড়াতে পর্যন্ত সাহস পাইনি, ভিড়াতে সাহস পাই। দিস ইজ ইন্ডিয়া। তো সেখানে আমরা অনেক কথা, মুখ আছে বলতে পারি, জিহ্বা আছে বলতে পারি, কান আছে আমরা শুনতে পারি, এই পর্যন্তই থাকুক, এর বাইরে আর বেশি যাওয়ার দরকার নেই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি রনি ভাই এক পর্যায়ে গিয়ে বলছিলেন যে এটি আসলে রিভার্স হতে পারে, বাংলাদেশের জন্য বুমেরাং হতে পারে, এই ধরনের আশঙ্কাও কি আছে? আমরা এখন পর্যন্ত মানে যেটুকু করা হচ্ছে শেখ হাসিনার বিষয়, ফেরত চাওয়ার বিষয়, আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেই তো আছি। না, আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে তো আছেনই, আপনি জিনিসটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করুন, মানে পলিটিক্যাল রিটোরিকের জায়গায় চলে যাচ্ছেন। রনি সাহেব যেটা বলেছেন সেটা হলো যে ভারতের কাছ থেকে বুমেরাং হবে না, বুমেরাংটা হবে যে জনগণ বিশ্বাস করতেছে যে এটা করা সম্ভব, তাকে ফেরত আনা সম্ভব। সুতরাং আপনি যখন ফেরত আনতে পারবেন না, যদি না পারেন, মানে সম্ভাবনা সেটাই বেশি, মানে 99% সম্ভাবনা হতে পারে, 1% তো আর বলা যাবে না। 99% সম্ভাবনা হচ্ছে যে ভারত এখনকার এই অবস্থায় বা পরবর্তী কোনো অবস্থায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মধ্যে নাই, এখনও নাই, এবং ভবিষ্যতেও থাকবে না, এরকমটা ধারণা করতে পারেন। কেন ওই আইনে বলা আছে, যদি ওই রাষ্ট্র ভারত যদি মনে করে যে এইটা এই যে মামলাগুলো হচ্ছে এর সবগুলোই হলো পলিটিক্যাল কারণে হয়েছে, তাহলেই তো তারা ওই কারণ দেখে বলবে যে না, রাজনৈতিক কারণে মামলা হয়েছে, এই জন্য আমি ফেরত দিব না। ভারত এটা বলতে পারে যে আপনারা এই মামলায় আপনাদের দেশে, তো জাতিসংঘের একটা রিপোর্ট আসছে না আজকে, কি বলছে যে জাতিসংঘ বলছে মৃত্যুদণ্ড এটা বাতিল করে দিতে হবে। তো ভারত যদি মনে করে যে আপনি তো গেলেই মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, তাকে ফেরত দেব না। যেটা রনি সাহেব বললেন যে আপনি 10 লক্ষ 20 লক্ষ মানুষ এয়ারপোর্টে জমায়েত হবে ঘৃণা প্রকাশের জন্য, 10 লক্ষ 20 লক্ষ তো দূরের কথা, আমরা তো 1-2 হাজার মানুষকে এখন সামলাতে পারছি না, 2-3 হাজার মানুষ যা ইচ্ছা তাই করতেছে, তাই না? তো আপনি সরকার, আপনারা তো জিজ্ঞেস করেন না, এখন আমিও তো জিজ্ঞেস করতে পারি না, আপনি তাদের জিজ্ঞেস করেন যে শেখ হাসিনাকে যদি কোনো কারণে ভারত কালকে ফেরত দেয়, সে আগামীকাল, খুব ভালো, ভারতের উপর বিশাল চাপ, আগামীকাল ভারত বললো যে আমাদের অমুক নাম্বার প্লেনে বেলা 10:30টায় এয়ারপোর্টে শেখ হাসিনা নামবে। তা আপনি সরকার একটু বলুক তো দিয়ে আমরা শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা দিয়ে তার ন্যায্য বিচার নিশ্চিত করব, পারবে এটা বলতে? এবং এটা বললে কেউ বিশ্বাস করবে? এখানে 2-3 হাজার লোককে আমরা সামাল দিতে পারি না, সেখানে হাসিনার উপর তো মানুষের অনেক রাগ, লক্ষ লক্ষ মানুষ ঘৃণা প্রকাশ করবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সেই ঘৃণা প্রতিশোধে রূপান্তরিত হয়ে পুরা এয়ারপোর্ট তছনছ হয়ে, বিমান টিমান সব তছনছ হয়ে কী ঘটবে এটা তো আমরা জানি না। সুতরাং আমাদের সরকার কি এরকম গ্যারান্টি দিতে পারবে ভারতকে, হ্যাঁ আপনারা ফেরত দেন, আমরা তার ন্যায্য বিচার করব এবং ন্যায় বিচার করব, আমাদের বিচারে কোনো ইয়ে করা হবে না, আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো বিচার করব না, এটাও তো আপনি দিতে পারবেন না। তো এটা অনেক আলাপ আলোচনা হবে। এখন যা বলছেন ওটা রিটোরিক হওয়ার কারণে এক পর্যায়ে মানুষের যে আস্থা বিশ্বাস, যেটা বলছেন যে ওই যে দিল্লি দখল করে ফেলবো, কিছুদিন আগে তো রাওয়ার কিছু রিটায়ার্ড অফিসার এরকম কী কী ভাষণ দিলেন না, আপনি দেখেন না, আপনি আমাদের দেশে যে ভারতীয় এম্বাসি আছে আপনি ঘৃণা প্রকাশ করেন না, ওর কাছাকাছি যাইতে পারবেন নাকি? আপনি খোঁজ নেন যে ভারতীয় এম্বাসি কে পাহারা দেয়, কারা পাহারা দিচ্ছে, আপনি ওর কাছাকাছি যেতে পারবেন না। আপনি তিস্তা মার্চ করেন, অমুক মার্চ করেন, এতে কি তিস্তা মার্চ করলে পানি আসবে? মৌলানা ভাসানী একসময় ফারাক্কা মার্চ করেছিল, তখন আমি ছাত্র ছিলাম, আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ভেরি গুড প্রোগ্রাম, স্ট্রং। কিন্তু ফারাক্কা পর্যন্ত যাই কি আমরা ফারাক্কা থেকে 1 কিউসেক পানি পেয়েছিলাম ওই মার্চের কারণে। তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে আমাদের রাজনৈতিক কী কী অ্যাকশনস হবে, মানে আমরা কী কী রাজনৈতিক কর্মসূচি নিব, কী কী প্রশাসনিক কর্মসূচি নিব, কী কী রাষ্ট্রীয় কর্মসূচি নিব, এগুলো সব চিন্তা ভাবনা করে করতে হবে। সুতরাং আমরা কাগজপত্র পাঠাবো, এখন জনরোষ যেটা আছে, জনগণের যে ঘৃণা আছে সেটা প্রশমিত করার জন্য আমরা নিশ্চয়ই আমরা একটা পদ্ধতির মধ্যে যাব, বাট আমরা যেন এমন না করি যে আমরা এমন ফুলিয়ে ফাঁপিয়ে কিছু প্রচার না করি যাতে মনে হতে পারে যে না আমরা এসব করে ফেলছি, এবং তখন না করতে পারলে যেটা রনি সাহেব বলছেন আমি একমত, সেইটা বুমেরাং হবে, মানে সরকারের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, সেই বিশ্বাসটা চির ধরে যাবে, সেটা রিস্ক সরকার নিবে কিনা। এই যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের যে রিপোর্ট,
এই রিপোর্টে যেটি বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশে নির্বিচারে গুলি করা হয়েছে, বিগত সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, ক্রাইম এগেনিস্ট হিউম্যানিটির সমতুল্য। এবং এরপরে আমরা দেখেছি যে আবার নতুন করে এই ধানমন্ডি ৩২-এর যে ঘটনার পরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল এবং অনেকেই বলছেন যে আওয়ামী লীগ এখনো অনুশোচনাহীন, তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন যে দেখে নেবেন, সময় আসলেই করবেন। তো এই পর্যায়ে আওয়ামী লীগ কে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পাওয়ার অধিকার রাখে কিনা আপনার কাছে, নাকি এটিও জনগণ ঠিক করবে? আপনি যদি গত ৩০ বছরের গ্লোবাল ইতিহাস দেখেন, পলিটিক্যাল ইতিহাস দেখেন, সারা দুনিয়াতে ৩০ বছর বাংলাদেশে শেখ হাসিনার যত ক্ষমতা ছিল, এই ক্ষমতা পৃথিবীর কোথাও আমি কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে দেখিনি। তার কথায় বিচার বিভাগ অর্থাৎ জুডিশিয়ারি, তারপরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, মানে এভরিবডি, দল, সংগঠন সবাই কমপ্লাই করছে একই সঙ্গে। অর্থাৎ মানে এইরকম মানে সম্মিলন, এরকম মধুমিলন আমি কোথাও দেখিনি, যেখানে সংবাদপত্র যে ভাষায় কথা বলে একই ভাষায়, বিচারালয় সেই ভাষায় কথা বলে, সচিবালয় যে ভাষায় কথা বলে, মিলিটারি হেডকোয়ার্টার সেই ভাষায় কথা বলে। তো এই শেখ হাসিনার যুগান্তকারী এই ক্ষমতা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে আমি এর আগেও দেখিনি। ইভেন সম্রাট আকবরও তার এত ক্ষমতা ছিল না, আওরঙ্গজেবের এত ক্ষমতা ছিল না। তো সেই ক্ষমতা দিয়ে উনি বিএনপির একটা পশমও উনি নাড়াতে পারেন নাই। আর সেই ক্ষমতা দিয়ে আপনার জামাতের মতো একটা দল বা শিবিরের মতো একটা দলের, যাকে বলে 1% ক্ষতি করতে পারেনি, বরং তাদের আরও গ্রুমিং হয়েছে। যখন 2009 সনে আসে, তখন ধরেন জামাতের 30-35 হাজার রোকন ছিল, যারা নিয়মিত তাদের পার্টি ফান্ডে টাকা দেয় নিজস্ব ইনকামে। এবং সর্বশেষ 2024 সনে এই রোকনের সংখ্যা বেড়ে হয়ে গেছে 2 লাখ। তা নিষিদ্ধ করার ফলে জামাতের যদি ব্রিডিংটা এই পর্যায়ে আসে, আর জামাতের এগেনস্টে শেখ হাসিনার ক্ষমতা যদি আপনি হিমালয় সেভাবে ধরেন, তো সেই তুলনায় এখন যদি যাদেরকে দেখেন, তারা অতিশয় দুর্বল, অনভিজ্ঞ, এবং দে আর ইন দ্য ট্রানজিট পোর্ট, মানে তাদের এই সরকারটিকে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার হলে আপনি যাবেন হংকংয়ে, কিন্তু মধ্যে আপনি ব্যাংককে ট্রানজিট নিচ্ছেন। তো এই ট্রানজিট একটা সরকার, তারা আওয়ামী লীগের মতো একটা দল নিষিদ্ধ করে ফেলবে, আর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বন্ধ হবে। অবশ্যই এটা অনেক সুন্দর কথা, শুনতে ভালো শুনে, আমি তো নিজেও একসময় আওয়ামী লীগ করেছি। আবার যেহেতু আওয়ামী লীগ করার কারণে আবার আওয়ামী লীগ দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি, এত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেটা বলার মতো নয়। তো যার জন্য এরকম একটা জিনিস যদি হয়, তাহলে আমি সঙ্গত কারণেই খুশি হব। কিন্তু বাস্তবতা হলো যে আমি যদি অন্য সবার মতো লাফাই, নাচানাচি করি, অন্য সবার কথা তো কাউন্ট হয় না, আমার কথা কাউন্ট হয়। 2 দিন পরে দেখা গেল সেটা বুমেরাং হয়ে গেছে। এখন যে আমাদের বিরুদ্ধে যারা বেশি বেশি কথা বলছে, এখন তারা কি বিপদের মধ্যে আছে চিন্তা করেন। এখন একবার আমির সাহেবের দিকে তাকায় এবং চিন্তা করে উনি আল্লাহর ওলি মানুষ, নিঃসন্দেহে আমার প্রতি দয়া করবেন। তারপরে শিবিরের নেতাদের দিকে তাকায়, এরকম অনেক লোক জামাতকে খুব গালাগালি করছে। এখন বিশ্বাস করে দেখেন, তারা তাবিজ কবাজ দিয়ে নিজেদের যে কিভাবে সুরক্ষিত করছে। এই অনেকে চিন্তা করছে ভারতে যদি ভিসা থাকতো, ভারতে কামরূপ কামাখ্যা গিয়া সেই জামাতের হাত থেকে বাঁচার জন্য সে জাদু, বান, টোনা এগুলো সব শিখে আসতো। তো কাজেই আমি ওই যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে এই সমস্ত হাইপোথেটিক্যাল কথায় আমি যাব না। আমার একটা বক্তব্য হলো যে 35% লোক যারা এখানে আসার সময় দেখলাম, যে আমি বলি আপনাকে, যে কোনো জিনিস একটা আদর্শ বলেন, রিলেশন বলেন, রিলেশনের একটা বীজ আছে, সম্পর্কে একটা বীজ আছে, আপনাকে ফার্স্ট ওই বীজটা বপন করতে হবে। তো এদেশে আওয়ামী লীগের একটা বীজ আছে, যেটা কেউ না কেউ অন্তত 10 বছর ধরে সারা বাংলাদেশে প্ল্যান্টেশন করেছে। হোসেন সৈয়দ সরওয়ার্দির মতো মানুষ, মাওলানা আব্দুল হামিদ খান বাসারির মতো মানুষ, বঙ্গবন্ধুর মতো মানুষ এই বীজ রক্ষণাবেক্ষণ করেছে, বড় হয়েছে, বটবৃক্ষে পরিণত হয়েছে, অসংখ্য শাখা প্রশাখায় বিস্তারিত হয়েছে। সিমিলারলি বিএনপি, সিমিলারলি জামাত। তো যে সকল পলিটিক্যাল পার্টির এরকম রুট আছে, বীজ আছে, বৃক্ষ আছে, আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না, এটা হলো স্বাভাবিক। হ্যাঁ, তাদেরকে পরাজিত করা যায়, তাদের চেয়ে বড় হওয়া যায়, সেখানে ওর সে তার ভালো আদর্শ থাকা লাগবে। এখন এই আদর্শ আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ যেটা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, আমরা এখন টায়নাঘর করব, আমরা এখন মব করব, আগেও তারা এখন বিচারের নামে অবিচার করেছে, আমরা এখন সমস্ত সব বাদ দিয়ে ডাইরেক্ট অ্যাকশন,
একেবারে যাও বুলডোজার নিয়ে আসো, ভেঙে চুরমার করে দাও, দিয়ে আবার আমাকে রিপোর্ট করো। আমেরিকাতে লাইভ প্রচার হবে, মানে ও জায়গায় লাইভ প্রচার হবে, আমরা এই কাজগুলো করব। এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। মানুষকে পরাজিত করতে হয় তার ভিতরের যে অন্তর্নিহিত ভালো দিকগুলো রয়েছে। আওয়ামী লীগকে পরাজিত করার জন্য আপনি গিয়ে দেখুন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বেসিক কী সমস্যাগুলো কী হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যে মন্দ কাজগুলো করেছে, আওয়ামী লীগ এসে এইটাকে ওন করেছে। ওন করে তাদের মনে হয়েছে আমরাও ব্যাংক বানাবো, আমরাও ডাকাতি করব, আমরাও মানে লুটপাট করব, আমরা ওরা কি খাম্বা ঠাম্বা, আমরা এমন খাম্বা বসাবো বাংলাদেশে যে কেয়ামত পর্যন্ত সবাই মনে করে খাম্বা কাকে বলে, খাম্বা মিন্স আওয়ামী লীগ। ফলে কী হচ্ছে, হয়নি। তারা যদি বিএনপির ভালো দিকগুলো, কেন বেগম জিয়াকে মানুষ পছন্দ করছে, কেন বিএনপির নাম আসছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন, এই সিক্রেসিতে যেত আজ আওয়ামী লীগকে যেতে হতো না। সিমিলারলি এত কিছুর পর আমি এই যে 4-5 জন আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বললাম, যারা খুব পালিয়ে আছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর সব ভেঙে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, পালিয়ে আছে, তারপরে শেষে ভাই ব্রাদার সব জেলে আছে। কিন্তু দিন শেষে সে বলতেছে শেখ হাসিনার জন্য পেট পুড়ে মায়া লাগে। মন্ত্রী, বড় বড় পর্যায়ের লোক পালাই পালাই এই কথাগুলো বলতেছে। কেন মায়া লাগে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে, বুঝতে হবে যে এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ হাসিনার জন্য কেন তার দলের লোকজনের মায়া লাগে, আর তাকে দেখলে কেন মানুষের ওই মায়া লাগবে না। এই জন্য তাকে করতে হবে কি, আসিফ নজরুল সাহেব বা রেজওয়ানা আছেন উনি বা অন্যান্য যারা আছেন, তাদেরকে এই মায়ার বন্ধন খুঁজতে হবে যে খালেদা জিয়াকে নিয়ে মায়া কিসের। আমিরকে দেখলে কেন জামাতের লোকজন এত উল্লম্ফন করে, খুশি হয়ে যায়? তারা কেন, তারা আপনি জানেন আমির সাহেবকে বলে উনি হলেন আমিরে জামাত, আর নিজেরা বলেন হলেন আমিরুল মুমিনিন। মানে তারা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠা বাংলাদেশে হবে এবং সেটার আমিরুল মুমিনিন হবেন, মুসলমানদের নেতা হবেন, জামাতের হবেন, ওইভাবে তারা রেসপেক্ট করে। এখন আপনি জামাতের এটাকে নিয়ে আপনি টিটকারি করতে পারেন, আগে ওর ওই অন্তরাত্মার মধ্যে তার যে শ্রদ্ধা শুরু হয়েছে ওই জায়গাটা টাচ না করা পর্যন্ত হবে না। তো সিমিলারলি এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, তারপর ঠ্যাং ভাঙতে পারেন, অপারেশন ডেভিল হান্ট না বলে একটা সুরা বলতে পারেন যে অপারেশন ইবলিস হান্ট, একটা বাংলা যেটা মানুষ পাবলিক বেশি করে বুঝবে, বা বাংলায় বলতে যেন আমরা আর ওই ডেভিল বলে মানুষ বুঝে না, এজন্য অপারেশন শয়তান হান্ট, হ্যাঁ শয়তান শিকার, তারপর অপারেশন জিন শিকার, অপারেশন পেতনি শিকার, এইভাবে নাম দিয়ে আপনি আর অনেকগুলো চালাতে পারেন। তারপরে শেষে শেখ হাসিনা জমানাতে অনেক সময় ডাইরেক্ট গুলি করা হয়েছে, আমরা ওইগুলো পরে দেখেছি, বলে যে ওইগুলো হবে না, আমরা ধরে নিয়ে আসবো, আমরা এখন ধরে নিয়ে এসে এই শাপলা চত্বরে টানাবো, টানিয়ে ডাইরেক্ট শ্যুট করব, কিন্তু লাভ হবে না। আদর্শের জায়গাতে, বীজের জায়গাতে, রুটের জায়গাতে আপনাকে আঘাত করতে হবে। একটা বুঝতে হবে আওয়ামী লীগ কেন এত পপুলার হয়েছে, মুসলিম লীগের অ্যাগেনস্টে কেন সে পপুলার হয়েছিল, ওই প্রেক্ষাপটে ইন 1952, 53, 54 ওই প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে। তদুপ 2024-25 সনটাও বিবেচনা করতে হবে যে কেন। জি রনি ভাই, আপনার কাছে আবার আসবো। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যে প্রশ্নটি করেছিলাম রনি ভাইকে যে আওয়ামী লীগ কী করেছে, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা কি করেছে এবং আইন শৃঙ্খলা বাহিনী জুলাই থেকে আগস্টে কি করেছে, এটি তো জাতিসংঘের রিপোর্টে বিস্তারিতভাবে এসেছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত চলছে। এখন আওয়ামী লীগকে কি, মানে আওয়ামী লীগ কি স্বাভাবিক রাজনীতি করার সুযোগ পেতে পারে কি না, এটি কি জনগণ ঠিক করবে? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মতো, যেটি রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি জনগণ ঠিক করবে, এটি একটি দিক। আরেকটা বিষয় একটু জানতে চাই যে আগে কোন নির্বাচন? জামাত বলছে যে স্থানীয় নির্বাচনটা আগে দরকার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারাও বলছেন যে স্থানীয় নির্বাচনটা আগে দরকার, এটি জন আকাঙ্ক্ষার মানে জন আকাঙ্ক্ষা বা জনগণ এটি চায়, কিন্তু বিএনপি বলছে যে এটি না, আগে জাতীয় নির্বাচন হতে হবে। তো স্থানীয় নির্বাচন আগে চাওয়ার কারণ কি থাকতে পারে? দুটি প্রশ্ন। প্রথমত মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন কিনা বা সরকার করতে চায় কিনা, সরকার করতে চাইলে তো করতে পারে, এটা তো জাস্ট একটা ইনস্ট্রাকশনের মতো, ওই একটা এক্সিকিউটিভ অর্ডার দিবেন আপনি নিষিদ্ধ হয়ে গেল। এর মধ্যে ছাত্রলীগ তো নিষিদ্ধ হয়েছে এবং আওয়ামী লীগের শেষের দিকে তারা জামাতকে নিষিদ্ধ করেছিল এবং নিষিদ্ধ অবস্থায় কিন্তু জামাত আন্দোলনে ছিল। নিষিদ্ধ যে ওই যে চিঠিটা ওটা উইথড্র করতে হয়নি, আন্দোলনে ছিল এবং অনেক তাদের দিয়েছে। এবং রনি তো পুরোপুরি বললেন যে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদের রোকন যে 24,000 থেকে 2 লাখ হয়ে গেছে নিষিদ্ধ করার পরে। হিজবুত তাহির নামে একটা দল নিষিদ্ধ আছে এখন এখানে। হিজবুত তাহিরের অনেক সক্ষমতা আমরা দেখি, অনেক পোস্টার ছেয়ে গেছে, পোস্টারে অনেক বড় বড় পতাকা নিয়ে অনেক তরুণকে আমরা মিছিল করতে দেখেছি, আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি। সুতরাং নিষিদ্ধের রাজনীতি আসলে কোনো ফল দেন, এটা প্রমাণক আছে।
নিষিদ্ধ করে কারো বীজ নষ্ট করা যায় না, এবং নিষিদ্ধ করলে আরও ভিতরে ভিতরে শক্তিশালী হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়, একটা প্রতিবাদ সৃষ্টি হয় এবং ভিতরে ভিতরে কাজ করতে থাকেন। তা আপনি ওই যে 1947-এ মুসলিম লীগের কারণে এই বাংলাদেশের জন্ম আর কি, যে পূর্ববঙ্গ, যে পূর্ব পাকিস্তান হলো, পাকিস্তান নামে একটা দেশ হলো 1947, 48-এই চিৎ ধরে গেল ভাষার প্রশ্নে, 52-তে মানুষ রক্ত দিল ভাষার জন্য, 54-এ এসে তো নির্বাচনে পুরোপুরি লোপাট হয়ে গেল, মাত্র 6 বছর। এবং তারপরে এই মুসলিম লীগ বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন বা বাংলাদেশের যে জাতীয়তাবাদী আন্দোলন, আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদেরকে যে শোষণ করা হচ্ছে, এর বিরুদ্ধে যে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের স্বপ্ন, এটার সাথে থাকতে পারেনি এবং নাই। মুসলিম লীগের এখন হয়তো 2-3টে ফ্র্যাকশন আছে, আমাকে জিজ্ঞেস করলে আমি ওদের 2-4টা নেতারও নাম বলতে পারবো না, 1-2জনের কথা রনি সাহেব হয়তো বলতে পারবেন, যেহেতু উনি রাজনীতিতে আছেন, তাই না? একদম নাই, উধাও হয়ে গেছে। তা আপনি কোনো দলকে যদি নিষিদ্ধ করার দরকার নেই, আপনি আদর্শ দিয়ে, আপনার ওই যে উন্নত আদর্শ, তার চেয়ে বেটার কেন ভালোবাসে আওয়ামী লীগকে, কী জন্য আওয়ামী লীগের 35% ভোট অ্যাভারেজ, 2008-এর নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু 48% ভোট পর্যন্ত পেয়েছে, 36 থেকে 45-48, তো অ্যাভারেজ 35%। বিএনপির কাছে এরকম ভোট আছে। তা এখন আপনি এরকম বড় বড় দলকে, জামাতের কাছে কিছু ভোট আছে, সেটা ডাবল ফিগারে এখনো হয়তো পৌঁছে নাই, তা এরকম বড় বড় দলকে আপনি নিষিদ্ধ করে এটার কোনো ফল হবে না। সুতরাং আপনাকে যে পদ্ধতি, আমরা চিৎকার করে হইচই করে 32 নম্বরে বুলডোজার চালিয়েও কিন্তু আমরা এই নির্মূল করতে পারবো না। নিষিদ্ধ এবং নির্মূল কোনো পদ্ধতি না, আর কোনো ডেমোক্রেটিক পদ্ধতি না। আমার ডেমোক্রেসিতে ইনক্লুশন থাকতে হবে। আপনি এই নির্বাচন নিয়ে আমরা এতদিন কি আলোচনা করেছি, আমাদের যে নির্বাচন কমিশন সংস্কারের যে ছিলেন চেয়ারম্যান বলা হয় নাকি, তাদেরকে কি বলা হয়, যিনি সংস্কার কমিশনের প্রধান ছিলেন, বদিউল আলম মজুমদার সাহেব, উনি এই 14, 18, 24 সালে নির্বাচন নিয়ে বারবার বলছেন যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। তার মানে বিএনপির মতো একটা বড় দল, জামাত, এরা যদি নির্বাচনে না আসে, জাতীয় পার্টি যদি না আসে, সেই নির্বাচনটা ইনক্লুসিভ হবে না। এইসব বিবেচনা করে আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে হবে। এটা কোনো ইমোশনের ব্যাপার না, আমাদের বাংলাদেশের ব্যাপার, বাংলাদেশের উন্নয়নের ব্যাপার, বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপার এবং বাংলাদেশকে পৃথিবীর সামনে প্রেজেন্ট করার ব্যাপার। এখন আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। মানে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চাওয়ার কারণটা কি? আগে যাওয়ার কারণ হলো ওই আইয়ুব খানের কাছে যেতে হবে এটার জন্য। মানে উই হ্যাভ টু গো ব্যাক টু আইয়ুব খান। আইয়ুব খান সাহেব যখন ক্ষমতা দখল করলেন, তো দখল করার পরে উনি তো, ওনার তো কোনো দল ছিল না, তখন উনি ওই যে বেসিক ডেমোক্রেসি একটা মডেল ঠিক করলেন এবং উনি বললেন যে পাকিস্তান, পূর্ব পাকিস্তানের লোকেরা ডেমোক্রেসির জন্য উপযুক্ত না, তো উনি বেসিক ডেমোক্রেসি বানালেন। তো এই 40,000 আমরা তখন যোগ করতাম ছোটোবেলায়, আমাদের বাপদাদার কাছে শুনতাম যে 40,000 ফেরেস্তা বাংলা, পূর্ব পাকিস্তান এবং 40,000 ওখানে, এরা ঠিক করবে যে প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রেসিডেন্ট হবেন। তো সেই জন্য স্থানীয় সরকার নির্বাচন আগে করেছিলেন দল করার জন্য। একই কাজ করেছিলেন জিয়াউর রহমান সাহেব। জিয়াউর রহমান সাহেবের সময় স্থানীয় নির্বাচন আগে করছেন, কারণ উনার কোনো দল ছিল না। একই কাজ করছেন এরশাদ সাহেব, কারণ উনার কোনো দল ছিল না। সো বিএনপির কাছে, যদিও বিএনপি জেনারেল জিয়ার প্রতিষ্ঠিত একটা দল, বিএনপির কাছে অথবা জাতীয় পার্টির কাছে প্রমাণও আছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন করেছিলেন দল করার জন্য। তো বিএনপি তো এখন আর ওই রকম দল করার অবস্থা নাই। বিএনপি 91-এ জনগণের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রিসভা, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছেন, 2001 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এবং আমরা এখন জানি যে এখন একটা নির্বাচন হলে কি হতে পারে, এটা আইডিয়া করা যায়, কিন্তু শিওর না। কিন্তু জামাত তো দল আছে, তারা কেন চাচ্ছে? ও জামাত দল আছে, তারা চায়, তারাও তো দল আছে, তো খুব ছোট দল তো এখন পর্যন্ত, ওই যে সিঙ্গেল ডাবল ডিজিট তো পার্লামেন্টে পাচ্ছে না, সুতরাং তারা একটু সময় চায়। আর ছাত্ররা নতুন দল করবে, এই জন্য তারাও সময় চায়। তো এবং ছাত্ররা তো এই আগুনে আর একটু ঘি ঢালছেন, মানে এটা তো প্রমাণ হোক, সে কারণে বড় বড় দলগুলো রাজি না স্থানীয় সরকার নির্বাচন আগে হোক, এই সুযোগে কেউ নতুন দল করুক। এখন ছাত্ররা কি করলেন, ছাত্রদের 2জন উপদেষ্টা, একটি পার্টির সম্ভবত জেনারেল সেক্রেটারি, আরেকজন ছিলেন, 4 জন মিলে 4-5 হাজার ওই যে স্থানীয় সরকার যেগুলো বাতিল করে দেওয়া হয়েছে তাদেরকে ঢাকায় ডাকলেন, তাদের সাথে আলাপ আলোচনা করলেন এবং তাদেরকে বললেন আমরা আপনাদেরকে ফিরিয়ে আনতে চাই। অথচ কি কারণে বাতিল করা হলো, যে এই নির্বাচনগুলোই সুষ্ঠু হয়নি, খারাপ নির্বাচন, এই নির্বাচনের কোনো মানে বৈধতা নাই, সেই জন্য বাতিল করলেন। তো ওনারা বললেন, এবং ওনারাও খুব ভালো চিৎকার করে বললেন, হইচই করে বললেন, স্লোগান দিলেন যে আপনারা নতুন দল করেন, আমরা আপনাদের সাথে থাকবো। তো এখন যখন যদি অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চায়, তাহলে বিএনপি কেন এটাতে সাপোর্ট করবে? বিএনপি খুব জেনুইন কারণে, ভ্যালিড কারণে বিএনপি বলবে যে না। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কি মনে করেন,
আমি মনে করি আলাপ আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন আগেও হতে পারে। স্থানীয় সরকার নির্বাচন পরে হলে কি হবে এটা আমরা আলোচনা করি 1 মিনিটের মধ্যে। সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন ধরেন ডিসেম্বরে যদি জাতীয় নির্বাচন হয় আর মার্চ মাসে আমরা স্থানীয় সরকার নির্বাচন করি, তো ডিসেম্বরের জাতীয় নির্বাচনে জনগণ যদি আম মার্কায় ভোট দেয় তাহলে মার্চ মাসের স্থানীয় সরকার নির্বাচনে ডিম মার্কায় তো কেউ ভোট দিবে না। সুতরাং স্থানীয় সরকার এবং জাতীয় সরকার একই রকম হবে। সুতরাং এটা আগে করা যেতে পারে যদি আমরা সকলে ঐক্যমত্যে যাই, যদি আমরা ওই নতুন দলকে সাহায্য করার জন্য এসব কাজ না করি। বাট সেই আস্থা কিন্তু আর নাই, সেটা চির ধরে গেছে। রনি ভাই, আমরা শেষের দিকে চলে এসেছি যে জাতীয় নির্বাচন নিয়েই কিন্তু এখনো পর্যন্ত অনিশ্চয়তা কাটে না। তার আগেই স্থানীয় নির্বাচন, আগে না জাতীয় নির্বাচন পরে। আপনার কাছে কি মনে হয় যে এই বছরের মধ্যেই সংস্কার নির্বাচন করা সম্ভব কিনা? আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, অনিশ্চয়তা কি কেটে নির্বাচন তো গেছে? 24 ঘন্টার মধ্যে করা সম্ভব। আপনি কালকে করে দিলেন যে আগামীকাল একটা নির্বাচন হবে, এই কয়টা ভোটের মানে ফলাফল এইভাবে হবে যেটা অতীতে হয়েছে। এটা তো 24 ঘন্টার মধ্যে এরকম একটা নির্বাচন করা সম্ভব, আর 1 ঘন্টার মধ্যে একটা ফলাফল এটা ঘোষণা করা সম্ভব। কিন্তু অংশগ্রহণমূলক, তারপরে শেষে ট্রান্সপারেন্ট যেটাকে বলা হয়, স্বচ্ছতা, তারপর গ্রহণযোগ্যতা এবং সারা দুনিয়ার নিকট সমাদৃত এরকম একটা নির্বাচন করার জন্য যে প্রতিবেশ দরকার, এরকম পরিবেশ যদি 1000টা আপনি কারণ ধরেন যে 1000টা কারণ হলে এরকম একটা সুন্দর ইলেকশন হবে, তার একটা সিঙ্গেল কারণ এখন উপস্থিত নেই। এবং আগামী 2, 4, 5 মাসে মানে হয় কি, মানুষের মাজায় প্রবলেম হলে এই ব্যথা কখনো যায় না। কারো যদি শির দ্বারা ব্যাকবোনে প্রবলেম হয়, পিছিয়ে মেরুদণ্ডের মধ্যে প্রবলেম হয়, তাহলে সেই মেরুদণ্ড মানে লোক পাল্টাতে হবে, নাহলে মেরুদণ্ড পাল্টাতে হবে যে কোনোভাবে। এখন মূল ব্যাপার হলো যে আমাদের আইন শৃঙ্খলার যে মেরুদণ্ড, ব্যাকবোনটা আছে, যেটা মানুষকে ভোট কেন্দ্রে যেতে উদ্বুদ্ধ করবে এবং আইনের প্রতি কমিটমেন্ট থেকে রাজনৈতিক দলগুলো, তার কর্মী সমর্থকরা রাষ্ট্রকে ভয় পাবে। তো এই জিনিসটা যেখানে বিএনপির নির্বাচনের তফসিল ঘোষণা করার সঙ্গে সঙ্গে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব কিছু বিএনপির দখলে চলে যাবে। এর বাইরে যে জামাতের এখন যত লোকজন আছে তারা কোনো নির্বাচনী এলাকায় দাঁড়াতেই পারবেন না, এটা হলো রিয়ালিটি। এই জন্য তারা চাচ্ছেন না। আর বিএনপি যখন তার নির্বাচনী এলাকাগুলো তার দখলে চলে যাবে, তখন বিএনপির যে 5 থেকে 6 জন প্রার্থী হয়ে যাবে একটা এলাকাতে। এখন ধরেন যেই লোক মনোনয়ন পাবে ওর কপাল খারাপ হয়ে যাবে। হ্যাঁ, সেইটা গিয়ে সে মনোনয়নকে চিবাই খাবে না, সেটা নিয়ে সে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে কথাবার্তা বলবে। এবং এই যে এখানে দেখেন আইন শৃঙ্খলা না থাকলে যারা ওই মনোনয়নপত্র ইস্যু করেছে, সিগনেচার করেছে, তাদের জীবন হুমকির মুখে পড়ে যাবে। এই হলো অবস্থা। তো সেখানে একটা নির্বাচন নিয়ে যারা আশাবাদী, তারপর শেষে যারা স্বপ্ন দেখছে সরকার গঠনের, আমার কাছে মনে হচ্ছে এগুলো করার আগে সবার আগে আইন শৃঙ্খলার যে বিষয়টি আছে এটা সম্মিলিতভাবে মনোযোগ সঙ্গে এটা মানে যাকে বলা হয় এটাকে আগে স্ট্যাবল আগে জায়গায় আনতে হবে, যেন আমরা বিশ্বাস করতে পারি যে আমাদের দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে। এখন অনেক বড় বড় মানুষ ভয় পাচ্ছে, মবের ভয় পাচ্ছে, যে মানুষগুলো গত 50 বছরে এই সমাজে বুক ফুলিয়ে চলেছে, কখনো তাদের ভয় ছিল না। সে চিন্তা করে মাই গড, সন্ধ্যার পর যদি বাসায় এসে বলে যাই বেটা তুই তো আওয়ামী লীগের করতি, বা আওয়ামী লীগের অমুক নেতা তোর বাসায় আছে, একটু চেক ঠেক করবো, এই ভয়ে বিএনপির অনেক নেতার মেজাজ খারাপ হয়ে গেছে। মানে টোটাল এই হল বাস্তবতা। এখন এখানে ডিসেম্বরের যে নির্বাচন যা কিছু আছে, কেননা এগুলো হতে পারে, কালকেও হতে পারে। ডিসেম্বরের আগে যে বিএনপি তো প্রথমে দাবি করেছিল যে আগস্ট মাসের 5 তারিখে 2025 সালে আগস্ট মাসের 5 তারিখে, হ্যাঁ হতে পারে, এখনও যথেষ্ট সময় আছে। কিন্তু ওটা জাস্ট একটা ইলেকশন গেমিং হবে। আমি 24-এর যে নির্বাচন সেটার একটা একেবারে এআই ভার্সন হবে। ওটা তো ছিল ম্যানুয়াল ভার্সন, এখন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন হবে সেটা। এবং সেই ভার্সনে যে কী ফলাফলটা হবে ওটা যেদিন নির্বাচন হবে ওই দিন ছাড়া পৃথিবীতে একমাত্র আল্লাহ ছাড়া বলতে পারে, ফেরেশতারা বলতে পারে। ফেরেশতারা কিন্তু ভবিষ্যৎ জানে না, ফেরেশতারা জাস্ট লাইক রোবোটিক, জানে না। তো এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে রনি ভাই, আমরা কিন্তু শেষে 30 সেকেন্ডে বলি, এখানে মূল ব্যাপার উই নিড এ লিডার, যে নেতা দেশ চালাবে, যে নেতা জাতিকে চালাবে। লিডারশিপ কোয়ালিটি না থাকলে এই জাতির উন্নয়ন হবে না। নেপোলিয়ন বোনাপার্টকে আমি যে লিখতেছিলাম, প্রথমে ব্রিটিশরা ধরে নিয়ে এলবা দ্বীপে বন্দি করে ফেললো এবং সমস্ত ফ্রান্স থেকে শুরু করে তার সমস্ত রাজ্য দখল করে ফেললো। সে এলবা দ্বীপ থেকে একা পালায় আসলো, এসে তাকে গ্রেপ্তার করার জন্য পুরো এক ডিভিশন সৈন্য দাঁড়িয়ে আছে ফ্রেঞ্চ আর্মি, যারা ব্রিটিশদের মদতপুষ্ট। সে শুধু ধমক দিল যে আমি তোমাদের এম্পারোয়ার, সম্রাট, অস্ত্র ফেলে দাও। সঙ্গে সঙ্গে সবাই অস্ত্র ফেলে দিল এবং স্যালুট করলো, এবং ওখান থেকে ওই এক ডিভিশন সৈন্য নিয়ে যুদ্ধ করলো
এবং 2 বছর পরে ইউরোপকে জ্বালাই ফেলছে। অর্থাৎ এইরকম লিডারশিপ লাগবে, জি, ম্যাগনেটিক লিডারশিপ জি, লাগবে। ম্যাগনেটিক লিডারশিপ লাগবে, এটিই হচ্ছে শেষ কথা। রনি ভাইয়ের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।